USA. Watch us via Roku on your smart TV. Download the Millennium TV app from the App Store to stream our shows anywhere, anytime. Millennium TV. বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্ব থেকে আপনারা যারা দেখছেন, দর্শকবৃন্দ, কলাকুশলী এবং colleagues and friends and family from all over the world. Good afternoon from USA, Washington DC. I'm Sharafat Hussain Babu. Aajke alochona onusthane we have two guests. Our proud guest from Bangladesh. He's in Washington DC now. He was a former press minister to Embassy of Bangladesh, Washington DC, Ghulam Arshad. Welcome, Mr. Ghulam Arshad, to our show, Alapon. Thank you so much. And another guest, very respected from UK, is Anarul Khan. He's the chair of subcommittee. He's the chair of subcommittee Voice for Global Bangladeshis, the UK election subject. So welcome, Mr. Anarul Khan, to Alapon. Thank you. Alapon অনুষ্ঠানটি Millennium TVর একটি চমৎকার আয়োজন. It's been almost 60 plus episodes we're doing, and I'm the host and hosting from Washington. Our headquarters is in New York. Dr. Tofaddal is watching us. He's handling from there, and Saidur Rahman Manna is doing the logistics support from Bangladesh. So I thank both of them and welcome both of you guys. Let's start. We're going to talk 1 hour, and আমাদের অনুষ্ঠানের দুটো বিরতি হিসাবে বিজ্ঞাপন বিরতি, 20 minutes, 3 segment. So you both can talk about education, politics, and culture. And what's going on in United States politics, Biden versus Trump, chaos versus democratic process. And also, Mr. Khan, you guys having election on 4th of July. 4th of July is our Independence Day. So talk about politics from there as well. So দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে আমি কথা কম বলবো, আপনাদেরকে কথা বলতে দেব। So আপনাদের দুজনকে ওয়েলকাম জানিয়ে বলছি। গোলাম আরশাদ, আপনি আপনার বাংলাদেশের প্রেক্ষাপট থেকে যুক্তরাষ্ট্র এবং মাঝখানে, you can start from the beginning and then we'll go one after another. Please, Mr. Ghulam Arshad. আপনাকে শরাফত হোসেন বাবু অনেক অনেক ধন্যবাদ for your very kind introduction এবং আপনার সুপ্রিয় শ্রোতাদের জানাই আমার সালাম এবং শুভেচ্ছা। তো আপনি যে বিষয়গুলি বলেছেন সেই বিষয়গুলির উপরে আমি ব্রিফলি কিছুটা আলোকপাত করব। আমার ইন্ট্রোডাকশনটা খুব ব্রিফলি আমি দেওয়ার চেষ্টা করব। সেটা হলো যে আমি আমার দেশের বাড়ি হলো সোনারগাঁতে, ঐতিহাসিক সোনারগাঁ, এক সময় বাংলার রাজধানী ছিল। তো সেখানে আমার কিন্তু আমার জন্ম হয়েছে ঢাকাতে। তো আমি ঢাকার গ্যান্ডিরিয়াতে আমার জন্ম। তো আমার নানার বাড়ি ওখানে, তো তিনি পুলিশ অফিসার ছিলেন। তো যাই হোক, আমি এরপরে আমার স্কুলিংটা হয় নারায়ণগঞ্জে, যেহেতু আমার বাবা নারায়ণগঞ্জে স্থায়ীভাবে বাসিন্দা ছিলেন। তিনি পেশায় উকিল ছিলেন এবং তিনি রাজনীতি করতেন। তো ওনার রাজনীতিটার সম্বন্ধে আপনার পার্টিশনের আগে তিনি রাজনীতি একটা ভূমিকা ছিল দেশ স্বাধীন করার জন্য, পাকিস্তান আন্দোলনের সাথে উনি জড়িত ছিলেন। পরবর্তী সময় তিনি আওয়ামী মুসলিম লীগের প্রথম সারির একজন সম্মানিত মেম্বার হিসেবে উনি এই দলটাকে গঠন করার ব্যাপারে তিনি সচেষ্ট হন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ। এটা বলে রাখলাম এই কারণে যে আমাদের ইন্ট্রোডাকশনটার মধ্যে কিছুটা যদি রাজনীতিকে আসে, আমি কিন্তু রাজনীতির উপরে খুব একটা বেশি আলোকপাত করতে চাই না, বিকজ আই হ্যাভ রিটায়ার্ড অ্যাজ এ জার্নালিস্ট। আমি দেখেছি যা, এবং আমি যেটা মনে করি যে আমাদের একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ হওয়া উচিত। আমাদের দেশটা খুবই সুন্দর একটা দেশ। এই দেশের 55,000-56,000 বর্গ মাইলের প্রায় 18 কোটি মানুষ এখানে থাকে। এটা গানের দেশ, এটা প্রাণীর দেশ, এটা মানুষের দেশ। এবং আপনি উপস্থাপক, আপনাকে দেখে আমার মনে হলো আপনি বাংলাদেশের রূপটাকে আরো সুন্দরভাবে রূপায়িত করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সাথে সাথে আপনি যে উদ্যোগ নিয়েছেন তার জন্য আমরা খুবই গর্বিত। আমরা বাংলাদেশে আমরা আছি। তো আমার শিক্ষা অবস্থা নারায়ণগঞ্জে শুরু। আমাদের নারায়ণগঞ্জের স্কুলটা ছিল একটা ইংরেজি মিডিয়াম স্কুল, সেটা একটাই স্কুল ছিল। পরবর্তী সময় আমি হাই স্কুলে পড়ি, নারায়ণগঞ্জ হাই স্কুলে পড়ি, এবং পরবর্তীতে আমি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে স্কুল এবং কলেজ শেষ করে, পাঠ শেষ করে 1968 সনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি এবং ইংরেজি বিভাগ।
এখন আমার বয়স দলের 1 অনেক বছর। স্মৃতি তো আপনি বলেছিলেন যে That ঢাকা time I was 1 year বিশ্ববিদ্যালয়ে old. নিয়ে 1 year old. আলাপ করার জন্য Sorry, we lost Ghulam Arshad. Anyway, he's struggling with his computer. Anyway, he's going to come back. Let's talk with Mr. Anwar Khan. Well, thank you first of all for Go ahead, please. inviting me onto your show. I'll give you a brief background. I'm not as famous as other colleague who's been on the show, but my background is a teacher. I've been head of department. I've done various different roles within education, as an examiner, as not quite an inspector. We go into colleges and actually inspect whether or not the quality of the work is of a high enough standard, and I'd be signing those off. But recently, in the last year, I've got involved in politics. I have known the president of the Voice for Global Bangladeshis for a number of years, Dr. Hassanat Hussain, and he invited me to come along to a meeting earlier on in the year in Newcastle, where we discussed the political situation in the UK. I joined as an executive and then became a chair for the subcommittee for the Voice for Global. Congratulations. Thank you. I did at the same time, actually, a little bit earlier, I joined another organization, a left-wing organization, and I have since become elected as the national organizer, so in the leadership of that party. And a number of things have happened. So I've gone from just being a chemistry teacher, really, to now being, I would say, in the thick of the political discourse. And by that, I mean on the left of the community, what we call the left. I would call it really center, but we would call it left. Although I think for your American viewers, our center in the UK is probably very much to your left. So we need to understand the language that we're using is slightly different to that of the UK and the US. So for example, Bernie Sanders would not be considered left-wing in the UK. And certainly in Europe, he would be considered on the right. So there's a large shift in difference in how we kind of view things. There is, of course, since Gaza, a lot of things have changed. But for some of us, we have been outside of the political mainstream for a long, long time. So for your viewers in America, we have two main parties, just like you have in the US. We have the Conservative Party, sometimes known as the Tories, and the Labour Party. The Labour Party is the equivalent of the Democrats in the US, and the Conservatives are the equivalent of the Republicans. So just like in the US, most people vote for one or two of the other. We do have other parties, and they do have their candidates in positions of power, but they've never really, certainly not in the last 100 or so years, they never come up with a good numbers of voting percentage. Yes, they might, for instance, in 2010, the Liberal Democrats joined the coalitions with the Conservatives, and for a short time had some influence. But for most of us who are watching from the outside, they were really the sidekick in the scenario, and none of their agenda was ever really pushed through. So I had done some work in politics, volunteering as a teenager, and worked with members of parliament, canvassing for them. But in '97, when they got into power, I was still in college, and the first thing they did, and for your American viewers, this might not be a big deal, but for the UK, it was. They introduced tuition fees for universities. And so for us, this is a huge issue because it was free up until then. Absolutely free up until then. And for someone like myself, I mean, I came to the UK when I was 2 years old. We were immigrants. We were not of money. And the Bangladeshi community at that time, particularly, we were not wealthy. Today, alhamdulillah, there are a lot of us
who are in very good positions, who are in very good jobs. But that wasn't the case when my father came in 1962. I came to the UK in the early 80s. So in that time, our position was very, very low. I remember the statistics, educational statistics in the 90s, for example, we were the lowest in terms of educational attainment, in terms of health attainment, in terms of jobs and employment. We were the lowest in those categories. Since then, we have done amazingly well, but we have to recognize where we came from. And so I was of a generation where our options were, and my father quite clearly said to me, with no shame, you can work in a restaurant. It's not a problem. No one will think low of you. Alhamdulillah, the restaurant industry is huge in the UK, and it is because of the Bangladeshi community. We built this industry in the UK. It's $1 billion industry, £1 billion industry. We built it. 95% of what we call Indian restaurants are Bengali restaurants. And they're only Indian. I've been there many times and I tested so many of your restaurants. Yes, very good. These are in Kent as well, Sussex. Yes. I went to every place, yes. We are everywhere. In the UK, we are everywhere. And the only reason why they're called Indian restaurants is because they started before partition, but they are Bengali restaurants. And so we built the culinary expertise. The UK is known today to be a culinary paradise. Chefs from around the world will come along to the UK. UK Master Chef is known throughout the world, but it was a desert. Now they'll tell you that, and so this is maybe we're jumping onto culture a little bit here, but they will tell you. Yeah. They will tell you, and I watch Master Chef quite a lot. I enjoy food, but they will tell you that it was the French. The French chefs, they came over and they changed the dietary and the culinary kind of taste of the UK palate. But that's not true, because the #1 dish in the UK is chicken tikka masala, right? It is the Indian food, the Indian curry. Nobody talks about going to eat French food. When they go out to eat, they eat a curry. So we have changed the entire culture of this country. I'll come back a little bit more. I ramble on a little bit. I'll apologize for that. But what I've managed to do is I've managed to join this party called Transform, and their basic principle is one where they're trying to let go of the egos that exist within the various different left-wing groups around the world. You'll see they won't join Mr. Khan, before you go to other subject, you have enough time to talk about. Can I ask you a specific few questions about what's going on in the UK right now? I saw clips, footage, and then the news from Dr. Hasnat, who is our proud president of the Voice for Global Bangladesh. He's doing tremendous job with that age. He's like a young chicken. So I thank him from this show. Me and our CEO, Dr. Tawada, also is a very good friend of him. So he's doing everyday work. So it's like his daily job to encourage others to win in this election. The thing is, Labour Party leader made a huge negative comment regarding Bangladeshi folks. Can you talk about that, please? What's going on there now? Well, this is interesting. And what's going to happen with those candidates belongs to Bangladeshi origin, and then is he going to get any vote from Bangladesh after making this comment? Well, the hope is that the Bengali. And I'm condemning from our show. Our television is watching by millions. The hope. He cannot talk about Bangladesh like this as a liberal leader in the UK. I know that a lot of people have been upset by it. Right now, we are condemning this from our show. My initial instinct has been, why would these Bengalis still? So we've had like a Labour deputy leader within Tower Hamlets resign. My initial instincts was very good, great. You've resigned in protest because so many of us are upset by this. We helped build this industry in not just the restaurant industry. My father didn't come over to work in restaurants. He came over in 1962 to work in the factories in the north of England, and then made his way down to London eventually. Like many, many others,
without us, as well as other ethnic groups from the colonies who came to this country, the UK's industry would be dead in the water. Today, I live in a city called Leicester. Leicester was dead. In terms of industry, it was dead. What happened was ethnic minorities from Africa. So these no, let me finish that subject. Once he made that comment, what happened next? Is any apology from that party or that leader or their associates or their colleagues? Well, look, they didn't. They didn't really apologize. Keir Starmer, then what is their secret to do this? Well, because you have to then understand the political landscape here at the moment. Right now, we have what we would consider an extreme right-wing government. The Conservatives are extreme right-wing. And they are moving further to the right in order to get the votes from what we consider essentially racist communities. So there's a party now called Reform, who's been led by Nigel Farage. Now, he has some fame, certainly in the UK. It is a racist comment anyway. Yeah, absolutely. And it was what we call a dog whistle for certain communities. They very specifically targeted us because we are an easy target. This is the reality. We're an easy target. How many voter, like you said, like you guys, Bangladeshis are dominating in restaurant business. So I'm talking about overall all United Kingdom. What percentage Bangladeshi or Asian voters are there? I can't tell you exactly. Well, generally Muslims in general, we don't register to vote. This is a big problem within our community. That's same as in the United States of America. I ran for the state senate seat. It's about 40%. People, they sleep, they don't register, and they don't go and vote. That's the problem. Yes. It's a huge How many percent without going to vote? How many percent? You're a political analyst, so yeah. So scenario. We know that about 40% of Muslims are registered to vote. We don't have it broken down into the ethnic demographics. I got it. So that's the 40% of Muslims. And that's generally true everywhere. So that's generally true everywhere when you go to different communities. So by saying that those bad words to Bangladeshi community, do you think he's gonna hurt like big time, and Conservative will stay up in the power? In Keir Starmer's seat, where he is standing, the Muslim population there is 20%, and the largest ethnic Muslim group there is Bengalis. So it will certainly hurt his own seat, for sure. However, again, this demands that our brethren, they actually register to vote, and then they come out to vote. Now, with the groups that I'm working with, we actually have fielded a candidate, and Voice for Global Bangladeshis is also supporting that candidate, Andrew Feinstein. And the odds for him winning are now significantly higher than they were before. Whether or not he can upset the political mainstream, we don't know. So there is a significant impact that he will have. And note that actually Andrew Feinstein is also married to a Bangladeshi. So it will have a significant impact. Who married to Bangladesh? Andrew Feinstein, who is the independent candidate standing against Keir Starmer. And he is the second favorite to win that seat. So Keir Starmer is, but Andrew Feinstein. I want to tell all Bangladeshis who is a voter, go register and go and vote for the independent guy and beat him. Absolutely. I mean, there is huge support for Andrew Feinstein. One of our problems, and this is partly a problem because of the suddenness of the election. So in the US, you obviously have your elections in fixed times. In the UK, they have fixed the election by the governing party chooses when the election is. Mr. Anwar Khan, we will come back again. Let's do a small break, like ad. Yeah. So we'll take a break, brothers and sisters, whoever watching from all over the world. Let's take a break and we'll come back again. আমরা একটু বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন।
মা আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবার ফিরে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আলাপন অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম মিস্টার আনোয়ার খান and as well as Ghulam Arshad. He's back again. Mr. Arshad, you're back, so welcome, right on time after break. Well, thank you so much for having me again. Yeah, I'm coming back to you again. So let's finish the very, very tight situation talk about the comment against Bangladeshi community in UK. Go ahead, Anil Khan. You finish and I will go back to Ghulam Arshad, what he started, and we'll go from there. So you finish that. Okay, so I mean, there are a number of people who have spoken up against Keir Starmer's statement. So there's George Galloway, who's actually taken a seat from the Labour Party in the north, where there are a large Muslim community. He used to also be an MP in Bethnal Green. Again, I understand that Dr. Hussain was instrumental in helping him win that seat initially. We've had a number of our Bengali celebrities and candidates who have spoken up against this. Afsana Begum, who's an MP under Labour, she's spoken up against this. How many Bangladeshi elected officials there in the party? 4? There are 4 Bangladeshi MPs in the UK. So all of them condemned, or they're still waiting? This is the interesting thing. So certainly Rushnara Ali has not spoken, and actually this is she's for us a real embarrassment in the UK. From Bangladesh, she's a real embarrassment. Not only did she not support a ceasefire in Gaza, this is really important for us. She did not. Only one person condemned. Who was that? Afsana Begum. So she is resigning. She's stepping down, or no? The full support of our community, the full support, and unfortunately, the others. No, I should say there was. Who are other two? Support the ceasefire. But Tulip Siddiqui and Rushnara Ali did not. And particularly, we have a particular problem with Rushnara Ali. Tulip Siddiqui is our Bangladeshi, like Prime Minister Sheikh Hasina's nephew, right? Yes, niece. Yeah. And she's there in power in Bangladesh, but she's not condemning people talking about the leaders talking about against Bangladeshi community. That's a shame. Anyway, we'll condemn her as well from here, because she should speak and she should step down, Rushnara and Tulip Siddiqui. So I'm going to come back to you this very sensitive topic. We're going to talk a lot about this, because I know Dr. Hasnath and all others are protesting, doing stops, calling friends. Even he called UK ambassador, I think their relatives. She wrote a letter to the guy who from that party as well. So we'll come back there. Well, Mr. Ghulam Arshad is waiting. You okay now? Your sound is fine. Go ahead, whenever you want to start. Well, there was a technical glitch, and I'm not a techie savvy person. But having said that, thank you, Mr. Babu, to have me again in your beautiful, situation that I'm working. Mr. Anwar Khan, thank you very much. I am being educated and acknowledged your performances, that you are doing a brilliant job in UK. And it is now, to my best, knowledge, that this is the 4th generation of Bangladeshi origin now in the topography, in the political topography of the UK. Welcome you all. And one day, definitely we're going to have a Bangladeshi origin Prime Minister. Inshallah. Inshallah. Well, আমি যেখানে থেমেছি সেখানে হলো যে ঢাকা you're talking about Sonargaon. I want to hear that. আচ্ছা, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করে আমি রাজনৈতিকভাবে কোনোভাবে ইনভলভ ছিলাম না ছাত্র অবস্থায়। আমি খেলাধুলা করেছি, আর আমার আরেকটা শখ ছিল গান গাওয়া। মানে আমি আজকের অনুষ্ঠানে আমি আপনাকে গান গাওয়াবো। This is the second time somebody is going to
either recite আপনি একটা কবিতা পড়বেন অথবা you sing at the end. Okay, go ahead, please. তো আমি যখন আপনার ওই যে জিনিসটা হলো, আমি তখন সাংবাদিকতা শুরু করি। সাংবাদিকতাটা অনেকদিন চলে। এটা তৎকালীন পাকিস্তান অবজারভারের থেকে শুরু হয়, বাংলাদেশ অবজারভার হয়, পরবর্তী সময়ে দীর্ঘ একটা সময় আমার কাটে। দৈনিক ইনকলাবের সাথে আমি কাজ করেছি, দৈনিক টেলিগ্রাফের সাথেও কাজ করেছি, এবং আমার দৈনিক ইনকলাবের মালিক তো আপনার বোধহয় রিলেটিভ। আমার রিলেটিভ বসই, এবং শুধু তাই না, এটা নিয়ে আমাকে অনেক সময় অনেক কথা শুনতে হয়। তো এনিওয়ে, তো হ্যাভিং সেড দ্যাট, এখন আমি, আপনি ঠিকই বলেছেন, আমার এটা সূত্রটা শেষ করিনি। আমি 2004 সনে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে দায়িত্ব দান করেন এই বাংলাদেশ এমবাসি প্রেস মিনিস্টার হিসাবে। আমি আপনাকে খুব সহযোগী হিসেবে পাই এই ওয়াশিংটনে। এবং আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনার কর্মকাণ্ডে এবং বিশেষ করে ওয়াশিংটনে কর্মকাণ্ডে খুব খুশি ছিলেন। আমাকে প্রায় বলতেন যে মিস্টার বাবু এত ভালো কাজ করছে, আপনি একটু দেখাশোনা। আমি শুধু দেখাশোনা করি না, ওকে আমি ফলো করি। তো তো থ্যাংক ইউ সো মাচ, and I wish you all the best for your family too. আমি যখন পোস্টারটা করেছি আমাদের এই আমাদের প্রত্যেকটা এপিসোডের আগে পোস্টার ছাড়া হয় দুদিন আগে, and usually প্রপার প্রচার করা হয়। So আমার খুব ভালো লাগছিল যে আমি খুব প্রাউড ফিল করছিলাম যে আই এম টাইপ, আমাদের টিম লিখছে যে ফর্মার প্রেস মিনিস্টার অফ এমবাসি অফ বাংলাদেশ, ওয়াশিংটন ডিসি, আই লিভ হিয়ার। সো গো হেড প্লিজ গোলাম আশরাফ। 2007 সনে আমি তখন শেষ করলাম আমার টেনিউরটা। শেষ করার পরে তখন আমি চিন্তা করছিলাম ঢাকাতে চলে যাব। আমার ফ্যামিলি এখানে আছে, কিন্তু আমি ঢাকাতে চলে যাই। এবং শুধু ঢাকাতে যে আমার সোনারগাঁতে আমার একটা ছোট্ট, আমার বাবা একটা বাড়ি করে দিয়ে গেছিলেন ওখানে, আমাদের পৈতৃক বাড়ি, আমার দাদার বাড়ির সাথে উনি একটু এক্সটেনশন করেছিলেন। ওখানে আমি আমরা কুমিল্লার ছেলে, আমি আসা যাওয়ার সময় গাড়িতে যাওয়ার সময় ইভেন ড্রাইভাররা গাড়ি চালালো বা আমি সেলফ ড্রাইভ করলো, মুরগা পাড়ার জায়গাটাতে স্লো করতে হতো, বিকজ পিপল ক্রস করে ওই জায়গাটা খুব বেশি। হ্যাঁ, ওই দিক দিয়ে গিয়ে ভিতরে আপনাকে মেইন ওই লাল বিল্ডিং গুলো কাছাকাছি নাকি একদম পানাম সিটি যেটা বলে, পানাম সিটি, আপনি নিশ্চয়ই গেছেন পানাম সিটিতে জাদুঘর। আমি ওই পানি, পরিষ্কার পানিতে আমার পা ধুয়েছি। ও মাই গড, বলেন। তো পানাম সিটিতে সাথেই একেবারে বাড়ি আমাদের। এটা একটা পৌরসভা, আমাদের 10টা ইউনিয়ন আর একটা পৌরসভা, মোট 11টা। তো আমাদের বাড়িটা হলো আমিনপুর ইউনিয়নে। তো ওখানে ওই ওদের বলে একসময় পোদ্দার বাড়ি ছিল ওটা। তো আমার বাবা ওটা যখন কিনে নিলেন তখন আমি একটু থামাবো আপনাকে। সরাসরি ওয়াশিংটন থেকে, সারা বিশ্বের রাজধানী বলে লোকজন, ওয়াশিংটন থেকে আপনি এখানে বাইডেন যেখানে আছে, তখন আপনার সম্ভবত ছিল ক্লিনটন বা আমার মতো বুশ, রাইট? জি প্রেসিডেন্ট। জি জি। তো তখন আপনি এটা শেষ করে আপনি ওখানে চলে গেলেন কেন? আমি চলে গেলাম, খুব একটা ইন্টারেস্টিং ঘটনাটা হলো যে আমার ওইখানে মনে হলো যে দেশের, আমি যদি এখন আমি সাংবাদিকতা যখন আমি ওখানে আমি আর করবো না, আমি দেশে গিয়ে কিছু কাজ করার, একটা সামাজিক কিছু কাজ করা যায় কিনা। তো আমি বরাবরই খেলাধুলাতে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল, বিশেষ করে আপনাকে আন্ডারমাইন করছি না, আপনার এই কানেকশনটা অফ করে দেওয়াতে আপনি জানেন কত বড় ক্ষতি হয়েছে আমাদের জাতীয়তাবাদী শক্তির পক্ষের বা দেশের পক্ষের। কারণ একটা সেগমেন্ট আপনারা তৈরি করে গেছিলেন তখন, সব নলেজেবল লোকরা ছিল। এখন তো আমি একটা হোস্ট, আমি তো পক্ষ বিপক্ষ নিতে পারি না, আমিও একটা রাজনীতির পক্ষের। বাট আপনারা যে কাজ করে গেছেন, ইটস অল গন, ইটস লাইক ক্রেজি। অল যারা কাজ করছে এখন, আমি যেই সরকারে থাকুক, they don't have any knowledge what they're doing here. আপনারা যে কানেকশনটা করেছিলেন বাংলাদেশের সাথে আমেরিকার, সেটা ছেড়ে বেড়ে শেষ করে দিয়েছে। গো হেড। আপনি যদি একটু বলেন, আপনি যেহেতু আমাকে এই ওয়াশিংটনের ব্যাপারটা নিয়ে একটু আমি আলোকপাত করি। আমার এখানে ওয়াশিংটনে আসার পেছনে, যখন আমি দৈনিক ইনকলাবের ব্যুরোটা করি, তখন আমার মেইন উদ্দেশ্যটা ছিল এদের মেইন স্ট্রিপের রাজনীতির সাথে নিজেকে কানেক্ট করা। এবং সেই কানেক্ট করার পেছনে অনেক সময় দেখা গেছে, আমি বিভিন্ন সময়, আমি ন্যাশনাল প্রেস ক্লাবে যখন আমি জয়েন করলাম, সেটা ছিল আমার একটা কেন্দ্রবিন্দু। আমি বিশ্বাস করি যে আপনারা যারা ন্যাশনাল প্রেস ক্লাবে আসবেন, বিশ্বাস করেন এটাই ফার্স্ট আমি বাংলাদেশের এখানে ওয়াশিংটনের ন্যাশনাল প্রেস ক্লাবের মেম্বার হই।
হ্যাঁ, তো আমি মনে পড়ে সেই সময়টা যে এই প্রেস এবং আরো ক্লাবে কয়েকজনকে বানায় তারা অথর্ব, তারা সব স্নেকের মতো কাজ করছে আমাদের পক্ষে তো বিপক্ষে। যখন আপনি প্রেস ক্লাবের কথাটা যখন বললাম, দুটো লাইনে আমি শুধু বলবো। প্রেস ক্লাবে যখন আমি যাই 96 সনে যখন প্রেস ক্লাবের মেম্বার হই, তখন আমার উদ্দেশ্য ছিল যে প্রেস ক্লাবের সাথে সম্প্রীতি রেখে ইউনাইটেড স্টেটস কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে 3 জায়গায় আমাকে বিট করতে হতো। তো আমার সাথে অনেকে আমাকে সহযোগিতা করেছেন, সে সময় অনেকের নামও আমি উল্লেখ করব, যে যারা একসময় ছিলেন, যারা ক্রিস্টান আমানপুর, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমার, স্টেট ডিপার্টমেন্টে কাজ করেছি। আর মিস্টার ক্লিন্টন, প্রেসিডেন্ট ক্লিন্টনের সাথে ওনার যে প্রেস সেক্রেটারি ছিল মাইক ম্যাকারি, তিনি ছিলেন আমার এক ধরনের গুরু ছিল। মাইক ম্যাকারি ছিলেন আমার গুরু, এবং শুধু তাই না, তিনি খুব ভালোবাসতেন বাংলাদেশকে। আমি একটা কথা বলে রাখি, দেখেন, আমাদের বাংলাদেশটাকে পরিচিত করেছেন কিন্তু একটি ব্যক্তি, যার নাম আমি বলবো বহির্বিশ্বে আমাদের নাম করেছেন গ্রামীণ ব্যাংকের প্রফেসর ইউনুস। আমি এটা নির্দ্বিধায় বলবো, কারণ আমার ফার্স্ট এনকাউন্টারটা আমি একটু শেয়ার করি আপনার সাথে। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে যখন মেনাহেম বেগিনের সাথে প্রেসিডেন্ট ক্লিন্টন যখন একটা সাইনিং আপ সেরেমনি হলো মেনাহেম বেগিন এবং আপনার ইয়াসির আরাফাতের সাথে, তো রোজ গার্ডেনে আমার কথাটা মনে পড়ে। তা আমি একজন পিছনে দিয়ে, কারণ আমি তো এত বড় বড় সাংবাদিকের পেছনে থাকাটাই আমার খুব স্বাভাবিক। তো হঠাৎ করে দেখি প্রেসিডেন্ট ক্লিন্টন উনি নেমে আসছে, নেমে এসে আমার ঘাড়ে হাত দিলেন। Where are you from? I'm from Bangladesh. Do you know Professor Yunus? I said, yes, I do. He was my teacher. He was my professor. তো বলল, what a great thing. And believe you me, উনি আমাকে 3 মিনিট সময় দিলেন ওই রোজ গার্ডেনের মিটিং এর আগে। আমি তো কেউ নই, আমি খুবই সাধারণ মানুষ। প্রেসিডেন্ট ক্লিন্টন উনি বাংলাদেশ সম্বন্ধে জানতে চাইলেন। উনি বললেন যে প্রফেসর ইউনুস যে কাজগুলি করছে সত্যি এটা তোমাদের দেশকে ফুটিয়ে তুলেছে, এবং শুধু তাই না, তোমরা একটা লিবারেশন ওয়ার করেছো, সেখানে তোমাদের মুক্তিযুদ্ধের আমি যেটা পড়েছি, তোমাদের আবাল বৃদ্ধ বনিতার যে স্বাক্ষর তোমরা রেখেছো, এটা সত্যি, মানে ইন এ ভেরি নাইসলি উনি বাংলাদেশকে প্রজেকশনটা করে আমাকে খুব মুগ্ধ করলেন। তো মিস্টার গোলাম আরশাদ, আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, জাস্ট একটু যাচ্ছি, কারণ আনোয়ার খান স্থির হয়ে বসে শুনছে আপনি কি বলছেন। আমি আবার আপনার কাছে আসবো, জাস্ট আই ওয়ান্ট টু গো ব্যাক টু হিম টু লিসেন লিটল বিট, এন্ড দেন উইল কাম ব্যাক টু মিস্টার ক্লিন্টন episode in at Rose Garden. Oh my God, that was a touchy. আপনি এগুলা বলেন, তারপর আমরা সোনাগাঁয়ে গিয়ে আমরা ক্লোজ করবো, আর আপনার গান শুনবো। আনোয়ার খান, you've been watching what he was talking about. See, he was a successful, very proud press minister. I'm not gonna say former. He's still alive. So, I mean, if you have any question to him, you can ask. I'm a moderator, but you have that from UK, or you can talk about that Bangladeshi situation, because I want to focus today's episode to condemn that comment from that leader from Liberal Democratic Party in UK. I'm a proud Bangladeshi as well. I'm American, but he cannot do this. I think it upset all of our sensibilities, definitely, as Bangladeshis, because we work so hard, and actually we're quite quiet generally. We don't shout about our achievements. You know, if we were to talk about, in the US, you're famous for skyscrapers, but it was a Bengali who invented the technology that allows those big towers to go up in the first place. We have a lot of history. We have a lot of ijot, right? But we don't necessarily go about the world. I mean, it may be a bit of an American culture where we shout about everything in America and in the West. But Bengalis were not so much like that. So when they directly attack us in this way, and it was an attack because he didn't need to pick on us, but they chose to. And the day before, another one of his... there are so many minorities, but he picked Bangladeshi. He mentioned that I was that claim. He picked it, and the day before, Jonathan Ashworth, who is a senior member of his shadow cabinet, also picked Bangladeshis. So this wasn't clumsy. This wasn't a mistake. This is planned. Oh, so they planned, okay, right? You can't. These two very senior figures can't be saying the same thing. আমি একটু বলে নি, গোলাম আরশাদ, not even a week, লিবারেল ডেমোক্রেটিক পার্টি উনি বললেন এখন দুজন,
No, it's the Labour Party, not the Liberal Democrats. Labour Party. I'm sorry for that comment. So Labour Party, আমি এত বেশি excited to talk against them, আমি ভুলে যাচ্ছি কোন পার্টি ওটা। ওরা বাংলাদেশিদের বের করে দিবে। You can Anwar Khan, you can tell Mr. Ghulam Arshad, আপনি জানেন এটা ঘটনা না জানেন না? They have, essentially they picked on the Bangladeshi community and highlighted us as if we are all coming over as illegal immigrants, and he wants to send us all back. Okay? And so, if he elects, exactly, and what he's signaling now, of course, he's used political spin. He said, no, the illegals we can send back. But what he's really signaling is to the racist communities. Now we know that this is the same case in the US. We're seeing that the absolutely, Trump is saying the same thing here. Yes, same language that they use, but they're playing a game because it's just being clumsy. In reality, US is more dirty now. It's terribly dirty now. What happened in January 6th? Our president, former president, been convicted. So, yeah, go ahead, please. Yeah, so, go ahead. I was going to ask the guest here in terms of, from the perspective of Bangladesh, how did Bangladeshis in Bangladesh respond to this? Or did they not know about it? Well, Mr. Very good question, yes. It's a very good question. I was not in tab of it because, I'm a little bit, but so be it as it may. I think, I have seen the parliament, your UK parliament, back in the 80s when I was a student at the London School of Economics. Right. And I used to go there as a pressman to cover the House of Commons. And gone were those days, the dignity, the honor, all have been, gone. In those days, they used to spell my distinguished member in the opposition bench, my distinguished and honorable member. I don't see that in the House of Commons. Unfortunately, I don't see even in the US Congress, because I have seen Senator David Byrd, the distinguished senator and my hero. He was such a great man and a great lover of Shakespeare. And when he used to take the rostrum, the podium, pin drop silent, I used to listen to it because he used to begin his speech with a quote from Hamlet and ended it by a Midsummer's Night's Dream or Tempest. That was Senator Byrd of West Virginia, the distinguished senator. May God make him in eternal peace. We pray for him. What a wonderful person he was. So having said that, and a great lover of Bangladesh, Senator Byrd, Byrd was one of the distinguished senators who used to talk about Bangladesh, the greatness of Bangladesh, the people of Bangladesh, not per se the leader. Leaders are there, but he used to speak about the people. I love the people of Bangladesh, how you are doing with garments, how you're doing with this. So that was that. But coming to your point, don't get, flabbergasted by the situation that the members of the parliament will say. We, the Bangladeshi origin, as I've told you, and I stick to that point, one day, wait and see, one day, even my lifetime I would not see, but I make a prophecy that one day Bangladeshi origin would be the Prime Minister of the United Kingdom. And that is my conviction. So very bold statement from today's show. Yes, I congratulate to your dialogue. Yes, I would say that one of the things that is really interesting. So because I'm working on what I would say the underground left almost in terms of the alternative space. Mr. Anwar Khan, I want to stop you very politely one more time. We'll go to a break. দর্শক আমরা ছোট্ট একটু বিরতি যাব। বিরতি থেকে এসে আবার আমরা মেতে উঠবো লন্ডনের সেই বিতর্কিত কমেন্ট নিয়ে, আমরা কি চলছে সেখানে, আমাদের সাথেই থাকুন। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার,
আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, আমরা আবার ফিরে এসেছি আমাদের নিয়মিত অনুষ্ঠান আলাপন অনুষ্ঠানে। আপনারা সারা বিশ্ব থেকে যে যেখান থেকে দেখছেন বা দেখবেন, আপনাদের সকলকে আমি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমাদের দুজন গেস্ট, আনোয়ার খান and Ghulam Arshad is here. They are talking a lot about London and Bangladesh, so many area we are touching, but I want to welcome Ghulam Arshad to talk about a little bit, because আমরা UK নিয়ে যাব আবারও। I live in the United States of America, but our election is not even it's months away. Like November 5 is right there. So we had a debate on 27th, and then President Trump has a conviction. He's a felony now because of appeal, because of the rights to participate to the election. You know, so he is a presumptive nominee for Republican, and our sitting president is from Democratic nominee. So, Mr. Ghulam Arshad, you've been here. So, from your press minister side, you touch with so many Democrats, Republicans in capital area. So, can you talk about what kind of chaos we are facing and how we can solve this? The Biden age issue is a big issue within the Democrat, and I'm a Democrat. I was stung the other day, but he spoke right next day to yesterday was he fired up again. Excuse me, he slammed Trump like crazy yesterday. He should talk that way on the stage. So people watch when you debate. It's way before the two convention. Both party didn't announce the convention. Didn't officially nominee yet. We have to have a convention first. So what Democrats are thinking, what Republicans are thinking, and with having a conviction, how he's going to be the president of the United States if he wins the Trump. But thank you very much for asking this very vital question. You know, I'm out of so many people watching, a lot of watching. I'm getting lots of comment. Thank you for all who's making comment, because we are intense. Let us talk and let you guys give you a good. Go ahead. Good steps of. Well, thank you, Mr. Babu, once again. Thank you for your very kind and very nice viewers as they listen to us. We are trying our best. Since I am in Bangladesh and I do not have that tab of politics, let me go back 30 or 25 years back when I was very active in political arena through journalism. Back when those days when President Clinton, you know, was riding high, he was one of my heroes. As a matter of fact, what a wonderful person he was! Believe you me, he had a memory. He is, and he will be. Yes. And he was a very handsome, just like you. He was very handsome. I love Clinton. Yes. And we had a very good Mike McCurry. He was a wonderful person. And I had the opportunity at the State Department to off mic and in process. And one thing I would like to ask our viewers to listen to this, and our future journalists who would be covering the State Department in future, please ask questions on Bangladesh. Mike McCurry told me one time that, Arshad, since you talk about Bangladesh, please keep on talking about Bangladesh. Then Bangladesh come into our radar screen, because Bangladesh is a small country, but a very proud country. I'm going there, yes. So I wish you all the best. So having said that, you know, I find Republicans have lost their footage. They have lost the middle ground. Where are the moderates? Politics, believe it me, never clicks when you go far right or far left. You should be on the mid path. I have seen Senator Richard Lugar, the distinguished senator, may God bless him in heaven, of Indiana. I have seen David Byrd. I've already mentioned about him, how they reacted, how they interacted, you know, on issues. Yeah, David Byrd, since you're talking about him, at the last minute of his age also, he was a great speaker. He was an outspoken, yes. And now I'm telling you is that the Republican Party have lost their steps. As a matter, it's no longer a conservative party anymore. It's a party. It's a Trump party. Yeah. It's a Trump party now. You know, it has lost its vibe. It has lost its beauty. It has lost its luster. And, you know, if you want to be in politics, you have to choose the middle path. Otherwise, it will be very, very hard for you to survive. As a matter of fact, I see that, you know,
the last debate, I find one thing I must have to mention. I'm also aging, as a matter of fact, and I'm in my 70s. I wish and I pray for both of these two gentlemen who have taken the podium, but it is not the time for having young people to be there. You see, you need people. Think about JFK. He was only 43. Think about Obama. Think about Obama. You need both sides, dynamic leaders from the beginning. Yes, you're right. Thank you. Yes. Easy. You have to be young. You have to be dynamic. And, you have to do your work. Like Obama, he was 47 when he became president. Yeah, exactly so. Believe you me. So I think, and who told me? Two things you must remember. I'm jumping. Helen Thomas, you remember, the person who used to get the first question in the White House briefing floor. Helen told me, and I'll share it with you with all my distinguished peers. Helen, who is Helen? Helen was the first journalist of the Reuters. He used to get the first question being asked by the president, because that was Helen Thomas. She used to sit on the first bench and she used to get the first question. And I asked Helen, who do you think in your career of 50 plus years, the best president of the United States? His answer was, don't you know? It was JFK. I was young. JFK was young. So that's the reason he's the best. Who is next? He said that, do you know who is next? Bill Clinton. And I was simply shocked to say that Bill Clinton, after he's equating the term of Bill Clinton, and he's put him in the second spot, Bill Clinton as the best president that she covered in her lifelong distinguished career. So I must say again, let Helen be in peace in heaven. So having said that, I find myself that in the US, in the last debate, it was very unfortunate that Americans, are they ready to vote for a felon? Are they ready? I'm saying the floor is yours. I yield my floor even for you. Are you ready to vote for a felon? Whether he's great in this way, that way, I don't care about that. Would you vote for someone who is a felon? Forget about, the age structure. I'm not going to vote for a felony. No, I'm not going to vote for a conviction guy. No, because he's the leader of the free world. Mind it. And he's undermining United States of America's image. And then Mr. Biden told on the stage, I love that part, that he said, I admire United States of America. We are number one. Don't put us down. He's putting us down. He's a friend of Putin. He's a friend of John Kim. No, I don't understand. He's playing, and he was lying every 3 minutes. The CNN statistics I saw yesterday. You were a former president. You cannot lie. It's not a Bangladeshi debate, okay? Mm-hmm. And so let's go back to Imran Khan, and then he's waiting to say something. Go ahead. Share something about Trump and Biden, please. From what we were thinking, we were talking about. Let me answer you. We are talking about the UK problem with the dialogues, the segregation, and then what do you call racism. But what are you guys thinking? You are a political analyst. What are you guys thinking about US election and the debate? Well, the US, we know that what happens in the US happens in the UK a little bit later. So we follow it, whether it's culturally, politically, economically. There is a following of this now. So we see the language. So Trump came along. Boris Johnson has followed his kind of attitude, etc., and culture, and his bumbling, jokey kind of attitude and campaigning. That helped him win the election. So they follow these kinds of things. Now, to answer our guest, Ghulam kind of question, would people vote for a criminal? The answer is yes, because we had legal criminals, I would say, in power, and they still vote for them. We know full well that they've committed crimes, but these are crimes of morality. These are crimes against humanity, but they have not been convicted in any courts because they own the courts. So if a voter looks at what Trump has done and said he's been convicted of this, then they will sit there and go, well, look, currently the US is supplying bombs to drop on children. If we are okay with this moral level, why would we not be okay with him paying some lady for
to be quiet. To me, the difference in the moral, ethical kind of equivalence is nowhere close. Trump is a saint in comparison to someone who's supporting genocide. So can we vote for someone who has been convicted? The question is not, I think most voters are smart enough to recognize that there's a lot of politics being played, and they're much more interested in what is happening behind in terms of policies that they're interested in looking for. They don't care if you've been convicted. They know full well every single one of them has had cash in their pockets from somewhere. This is a reality. What happened on January 6th? He's been asked by CNN moderators, the top moderators. Yeah. He denied, he lied. All over the world watched, more than 2,000 people is convicted and they're in jail. He want to pardon them all. I don't understand. Living in the United States, very close from Capitol Hill. Oh my God, that day was insane. Okay, I cannot explain what happened that day, and he's denying. Okay, thank you so much for your comment, but we have only 9 minutes and a little bit less than 9 minutes to share, both of you guys. I'm going to give you guys each 1 minute or 2 minutes to conclude a little bit later. But since my very, 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 very close person, Ghulam Arshad, is here, Anwar Khan, don't mind. He's our proud press minister for Washington, D.C. Around 2007 is a very critical time for Bangladesh at that time. So we lost him from Washington. If he stays here for 10 more years, like Trump and Biden want to do, things can be changed like different way than now. So Ghulam Arshad, talk about your Kumilla, Sonargaon. So I want to touch that because politics niye onek hangama holo amader ekhon chaos niye kotha bollam. We condemn that comment from UK leader ja boleche. We want unconditional sorry from him. Otherwise, everybody, whoever Bangladeshi is visiting them, step down and vote against him. And America, whatever it is, I'm Democrat, whoever Republican, America know how to manage. America know how to manage. I can repeat that. So it will be done. It will be peaceful election. And Trump don't want to admit that if either way result goes, do you accept? He didn't answer that either. So Mr. Ghulam Arshad now is for Sonargaon subject for next 5 minutes. Yes, well, আমি সোনারগাঁর কথাটা বলি। ওখানে একটা গান বা কবিতা বলতে হবে। আচ্ছা, সোনারগাঁয়ে আমি যখন 2011 সনে আমাদের একটা, আমি যে বলছিলাম যে আমি ক্রিকেট খুব ছিলাম, আমার পছন্দের খেলা, এখন সময় পেলে ক্রিকেট খেলি, ব্যাট দেখলে বল দেখলে পরে এখনো খেলতে ইচ্ছা করে। আমাদের ইউএসএ তো হলো ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশ হেরে বরবাদ করে দিল একদম। এটার সম্বন্ধে আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের সবকিছু ভুত্তা লুকিয়ে আছে এই যিনি চালাচ্ছেন ওই মানে কমিটিটা, এই যে ক্রিকেট বোর্ডটা, এটা খুবই বিতর্কমূলক হয়ে গেছে। এখানে নানান রকম হচ্ছে, সেটা আমি আলোকপাত করব না, সোনারগাঁর কথাই বলবো। সোনারগাঁতে আমরা 2011 সনে একটা ক্রিকেট একাডেমি করা হয়। আমি সেই একাডেমির সাথে জয়েন করলাম 2016 সনে, এবং সেখানে আমাকে চেয়ারম্যান করা হলো। আমি সেখানে আমাদের ইয়াং জেনারেশন দুটো গ্রুপে, একটা হলো 8 থেকে নিয়ে 14 বছর, 14 থেকে 18 বছর, ক্যাচ দেম ইয়াং, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য ছিল, যে খেলাধুলায় যদি ছেলেপেলেরা ইফ দে আর ইনভলভড ইন স্পোর্টস and recreation like sports and culture, then they may be abstain themselves from drug. By the way, drug has now become a deep and a profoundly deadly menace for our young generation in Bangladesh as well, and especially in the village area. I have seen firsthand how young people are being induced into that situation. So this is just a humble effort on my part to stay with the young people, to sing their own song, to be a part of them, to play with them, to sing with them, to dance with them, and also to recite poems with them, whether it is Shakespeare or any other Qazi Nazrul Islam. I try to do that and I sing with them. And please recite one poem, please. So কবিতা যখন বলতে হয়, আমি মানে একটা কথা বলবো, এই কবিতাটা আমার কাছে খুবই ভালো কবিতাটা। এটা যদিও এই আমাদের কাজী নজরুল ইসলাম সাহেবের এই কবিতাটা সবাই আমরা জানি।
সৃষ্টি সুখের উল্লাসে আমি কয়েকটা লাইন পড়বো। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে। উপহার দিব এই কাজী নজরুল ইসলামের কবিতার বাণীটা আমার যুব সমাজ যারা আছে, যাদেরকে আমি বলছি তোমরা খেলো, তোমরা গান করো, তোমরা শুরু করো। মহান আল্লাহ রব্বুল ইজ্জত যে যে ধর্মে তোমরা বিশ্বাসী, সেই সেই ধর্মে থেকে তোমরা নিজেদের মরাল ক্যারেক্টারের জন্য তোমার মায়ের কথা শোনো। আমি সবসময় সব জায়গায় গিয়ে বলি, মা হলো সবের মূলে। মা পারে একটা ছেলে এবং একটা মেয়েকে তার রাইট পথে নিয়ে আসতে। আমরা সেই লক্ষ্যে ছোট্ট একটা আমরা প্রচেষ্টা নিচ্ছি। 115টা প্রাইমারি স্কুলে আমরা ক্রিকেটের সরঞ্জাম দিয়েছি, ফুটবল দিয়েছি, এবং আমাদের সেখানে এই ছোট্ট উদ্যোগটাকে আমরা এটা জারি করেছি। 11টা ইউনিয়ন, মানে 10টা ইউনিয়ন, একটা পৌরসভা, আমাদের একটা মেয়রের ওইটা অফিস। তো আমরা সব এই প্রাইমারি স্কুলগুলো করেছি। 7টা প্রাইমারি স্কুল, 7টা হাই স্কুল, এবং আমরা মাদ্রাসাতেও আমরা ক্রিকেটের সরঞ্জাম দিয়েছি। আমি মাদ্রাসাতে যেও ক্রিকেট দেখেছি। আমি একটা কথা বলবো, মাদ্রাসার ছেলেরা তারা কিন্তু খুব টাইম এবং ডিসিপ্লিন, এটা আমরা জানি না। আমি নিজেও জানতাম না যে এরা এত ডিসিপ্লিন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে দেখেন, এবং অন্যান্য পলিটিশিয়ানদের বলবো যে দেখেন, আপনারা কিন্তু ভুল বুঝবেন না। তারা কিন্তু আমি বলেন তাদের ম্যারাথনে যদি তারা দেন, ক্রিকেটে যদি তার বেস্ট প্লেয়ার বেরিয়ে আসবে আপনার এই মাদ্রাসা স্টুডেন্ট। শুধু তাদেরকে একটু হাতটা বাড়িয়ে দেন, এবং তাদেরকে কোনোদিন তাদেরকে এই দাড়ি আর টুপি নিয়ে কিন্তু মস্কারা করবেন না। ফর গড সেক, আমার দাদার দাড়ি ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবারও দাড়ি ছিল, আপনার দাদার, আমার দাদারও দাড়ি ছিল। এই দাড়ি টুপি নিয়ে এইটা কিন্তু রাজনীতি না। আমি এক কথাই বললাম, আমি সবিনয় আপনাকে অনুরোধ করব, আপনি দাড়ি টুপি নিয়ে রাজনীতিটা করতে যেন না, এবং এটা কিন্তু খুব ডেডলি। এবং দেখেন, আমাদের এই মাদ্রাসা স্কুল থেকে বেস্ট প্লেয়ার বেরিয়ে এসছে। আমরা ইনশাল্লাহ আমরা আগামী বছরে প্রিমিয়ার লিগে 2টো রেগুলার মাদ্রাসা ছেলেকে আমরা ফার্স্ট ডিভিশনে খেলিয়েছি, এবং আগামীতে ইনশাআল্লাহ তাআলা আমরা প্রিমিয়ার লিগে আমরা যাব। ন্যাশনাল টিমে এই মাদ্রাসা ছেলেরাই খেলবে ইনশাআল্লাহ। এবং মেয়েরা আছে ওখানে, মেয়েরা আমরা ক্রিকেট টিম করেছি মেয়েদের, আমরা বলেছি তাদের বক্স নেট দিয়েছি। এবং আমাদের একটি মেয়ে তানিয়া বারুদ্দিতে তার বাস, সে এখন লেফট আর্ম সিমা বল। আমি তো বলি, তুমি তো মা আমাদের একেবারে আমাদের ওয়াসিম আকরামের মতন তুমি বল করো, বা হাতে সিম করো। এবং বিশ্বাস করেন, আমি বল খেলে দেখেছি যে গতিতে বল করে এবং যে সুইং হয়, আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া প্রার্থী, এই তানিয়া যেন ন্যাশনাল টিমে খেলে, এবং সেই জন্য আমরা সব রকম উদ্যোগ নিচ্ছি। এবং আমরা মনে করতেছি যে আমরা যদি এভাবে চলি, আমাদের উদ্যোগটা খুব সামান্য, আমরা কিন্তু কারোর কাছে দাঁড়ও চাই না, কোনো রকম জায়গায় যাচ্ছি না। আমাদের ভিতরে কেউ কেউ আমাদেরকে স্পন্সর করেন, তাদেরকে আমরা খুব, তারা নিজেরা ব্যাকগ্রাউন্ডে থাকতে চান, কিন্তু তারা চান সোনারগাঁর এই শিশুরা, এই বাচ্চারা তারা যেন ভবিষ্যতে ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে যেন ভালো মানুষ হতে পারে, ভবিষ্যতে যেন ভালো লিডার হতে পারে, এবং ভবিষ্যতে যেন সব রকম খারাপ দিক থেকে তারা যেন খেসে। আমাদের দেশে এখন দরকার হলো সেই রকম একটা মরাল ক্যারেক্টারের লোক, যে দেশটাকে ভালোবাসবে। মানুষের ভালোবাসা ছাড়া কোনোদিনও কোনো কিছু হয় না, রাজনীতি হয় না। আমি দেখেন, আমি গ্রামে গিয়ে একটা কথা আমি বলবো, আপনার সময়টা অত্যন্ত বেশি গুরুত্ব। আমি গ্রামে যাওয়ার পরে আমি রিবুটেড মাইসেলফ। আমি জানতাম না যে গ্রামের মানুষ, আমি গুলশানে থেকেছি, বিভিন্ন জায়গায় থেকেছি, কিন্তু গ্রামে যে আমার সেই মাটির সাথে যখন সম্পর্ক হলো, সারাপত হোসেন বাবু সাহেব এবং মিস্টার আনোয়ারুল খান, I have been, it's so much so that I come to know the মাটি এবং মানুষকে আমি জানতে পারলাম। মানুষ মানুষের জন্য, একটা গান আছে, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বিশ্বাস করেন, আমি কোনোদিন পলিটিক্যাল কোনো দলকে আমি দেখি নাই তারা গ্রামের মানুষের সাথে একটু হাত দিয়ে কথা বলে। gone were those days। আপনি ভোট চাবেন তো ভোটের সময় চাবেন, কিন্তু মানুষের সাথে ভালোবাসাটা দেবেন। আমি দোকানে যাই, আপনি ইমোশনাল হয়ে গেছেন, অনেক সুন্দরভাবে বললেন। আমাদের একেবারে শেষ, কারণ নিউজে চলে যাবে আমাদের এয়ার। 1 মিনিট লেফট। সো মিস্টার আনোয়ারুল খান, গোলাম মাস্টার, ধন্যবাদ আপনাকে আজকের অনুষ্ঠানে এত সুন্দর করে বলার জন্য, কবিতা শোনানোর জন্য। এন্ড উই উইশ ইউ গুড লাক এট আপনার সোনারগাঁ সেই সব সাকসেস হোক, তাদের জন্য আমাদের শুভকামনা রইল। আনোয়ারুল খান, 1 মিনিট লেফট প্লিজ।
Okay, so I'll try to keep it brief. I'll just answer one thing that Ghulam Ashraf asked earlier, which is really about what Bengalis can do. We have power. And we, in the UK, we did something unprecedented. And actually, Dr. Hussain was part of this. In the Tower Hamlets area is completely, in terms of all the politicians, is under the control of the Bengali community. This is unprecedented. Every other community around the country and groups that want to take power away from the main parties look to the Bengali community and what they've done there. So actually, we have significant power, but what we need to do is unite, and we need to get together. This is the fundamental. So I will leave it at that. And Dhanyawad for letting me come on your show and talking. And thank you, Mr. Bombay. You want to say something to your audience? You have 30 more seconds. Oh, right. Okay. 30 more seconds. So fundamentally, look, and July 4th, we have what we are calling our own Independence Day. A number of independents are out there standing against the extreme right wing. And there are also some from political... And July 4th is our United States of America birthday. Happy birthday to 4th of July. আজকে এখানে আমরা শেষ করতে হচ্ছে, আমাদের নিউজ চলে আসবে। দর্শক, আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা শুনলেন Ghulam Ashraf, our former prime minister, spoke very well, and both are very good talker, and subject was so many other things, London, here, UK, USA, politics, chaos. আমরা আবারও আরেকদিন নিয়ে আসবো আপনাদের দুজনকে। We will talk a lot more about so many areas. আজকে আমরা এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সুপ্রিয় আপনার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। Thank you.